আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি রাজশাহী মেডিকেল কলেজে এবং মোট ৩০০ নম্বর ছিল, তার মধ্যে 278 পেয়েছি। রাজশাহী মেডিকেল কলেজের ভর্তির সুযোগ পেয়েও বরিশালের বানুরীপাড়ার মেধাবী সাদিয়া আফরিন হারিসার দু চোখে আমানেশার ঘোর অন্ধকার। হারিসার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর্থিক অসচ্ছলতার অভিশাপ। লেখাপড়ার ব্যয়ভার বহন করা ও তার রিক্সা শ্রমিক পিতার পক্ষে দুঃসাধ্য। তাই তো মেডিকেল কলেজে চান্স পেয়েও স্বস্তি নেই হরিসা ও তার পরিবারের। তার লেখাপড়ার সাফল্যে দরিদ্র পিতা ও মাতার উচ্ছ্বাসিত হলেও মেয়ের ডাক্তারি পড়ার ব্যয়ভার বহন করা নিয়ে শঙ্কা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। আমাদের বরিশালের প্রতিনিধির তথ্য ও চিত্রে বিশেষ প্রতিবেদন। আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি রাজশাহী মেডিকেল কলেজে এবং মোট ৩০০ নম্বর ছিল, তার মধ্যে 278 পেয়েছি। কিন্তু সবার আগে যদি আমি বলি যে মহান সৃষ্টিকর্তার কাছে অনেক 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 শুকরিয়া, কারণ তিনি যদি আজকে এই জায়গায় না আনতেন, আমার কপালে না লিখতেন, তাহলে পারতাম না। কিন্তু চান্স পাওয়ার পরেও দেখা যায় যে আমাদের মতো অসচ্ছল পরিবারে যেটা হয়, আব্বু আম্মু চিন্তায় আছে কিভাবে কি হবে, কিভাবে এডমিশনটা কমপ্লিট হবে, কিভাবে যাব, সেখানে যে যাতায়াত খরচ, এইটা নিয়ে পর্যন্ত চিন্তায় আছে। তো এই সংখ্যাটাই এখন বর্তমানে বিরাজ করছে। আর ভর্তি হলে পরবর্তীতে তো অনেক খরচ, দেখা যায় যে 5 বছর পড়তে হবে, তারপরে পরবর্তীতে ডিগ্রি নেওয়া, আরও যা যা আছে। আম্মু আব্বু ভাবে যে হ্যাঁ স্বপ্ন তো পূরণ করছো, কিন্তু মেইন লক্ষ্যে আমরা যেতে পারবো কি না, এই শঙ্কাটা আব্বু আম্মু আমার মা এবং মা তো কালকে রাত থেকেই বলতেছে যে কি হবে। তবে আমি মনে করি যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং আমি বিশ্বাসী আমার আব্বু আম্মুর 4টা মেয়ে, তাদের ছেলে নাই। আমি ছোটবেলা থেকে সংকল্প করেছি কেউ যেন বলতে না পারে ওর বাবার ছেলে নাই, এবং আমি মেয়ে হয়ে যেন ছেলের কাজ করতে পারি। তো আমি যেহেতু এতে বিশ্বাসী যে মেয়ে হয়েও পারবো ছেলের যে একটা ধারণা আছে ওই ধারণাটা বদলে দিতে, তো সেক্ষেত্রে আমি কামনা করব যে যারা রয়েছেন সহানুভূতিশীল তারা অবশ্যই দেখবেন। এবং আমি আর একটা কথা বলতে চাই যে আমাদের মতো যারা রয়েছেন তারা কেন বলবে যে আমাদের চিন্তা দুশ্চিন্তা। এক্ষেত্রে যদি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন আমি রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছি, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যদি দেখতো যে যারা অসহায় রয়েছে অথবা একটু খারাপ অবস্থায় রয়েছে তাদের সমস্ত দায়িত্ব আমাদের, তাহলে কিন্তু আমাদের এরকম বলতে হতো না যে অসুবিধায় আছি, এই আছি সেই আছি। কারণ আমার যে বান্ধবীর বাবা, সে যে চাকরি করে, তার বাবা, তার তো বলতে হয় না যে আমি অসুবিধায় আছি, আমি কিভাবে ভর্তি হব এটা নিয়ে চিন্তায় আছি, আমার বাবা মা দুশ্চিন্তায় আছে। তাও যদিও আমাদের সমাজের প্রেক্ষাপটে বলতে হচ্ছে, এটা লজ্জাজনক না। আমার আব্বুর কষ্ট, তার ঘাম ছড়ানো পরিশ্রম, আমি দেখতাম আব্বা 2টার সময় চাল নিয়ে আসতো, তারপর মা রান্না করতো, তারপর আমরা খাইতাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন দেখছি যে আব্বাই বৃষ্টিতে ভিজা ভিজা আসতেছে, আমি জানলার ফাঁকা দিয়ে দেখছি, আর আব্বা আস্তে আস্তে তার লুঙ্গি তারপরে তার শার্ট এরকম মানে শুকাইতেছে। তখন ভাবতাম যে বৃষ্টি আব্বারে কষ্ট দেয়। রাস্তায় হাঁটলে দেখতাম যে এত সূর্যের তাপ, ঘরে থাকতে পারি না, সূর্যের তাপের মধ্যে আব্বা রিক্সা চালায়, সূর্যের তাপ আব্বাকে কষ্ট দেয়, কিন্তু আমি যেন একদিন সুখ দিতে পারি। এই সেক্ষেত্রে আমরা সবসময়, আমি আরেকটা কথা বলবো সবাইকে, এবং আমার মতো হারিসার যারা রয়েছে সবাইকে বলবো যে যে সফল হয় তাকে সবাই দেখে। আজ আমাকে দেখতেছে, সফলতার পিছনে কে আছে তাকে কিন্তু দেখে না। আজকে এইখানে নিয়ে আসতে আমাকে আমার পরিবার প্রত্যেকটা মানুষ জড়িত, এবং সবার চেয়ে বেশি যে আমার আব্বা আম্মা, এবং আব্বা আম্মার মতোই আমার এক বন্ধু রয়েছে, তিনি হচ্ছে আমার ছোটো চাচু। এবং আমি যখন এসএসসি পরীক্ষা দেই, ইভেন আমাকে সায়েন্স নেওয়ার যে অনুপ্রেরণা যে হারিস আমরা পারবো, তুমি সায়েন্স নাও। আমি তো প্রথম সায়েন্সই নিতে চাই না, যে আমাদের টাকা পয়সা নাই, হইবে না কাকা, প্রাইভেট পড়তে হবে না, কাকা বলছে যে তুমি সায়েন্স নাও। ইভেন আমাকে মফস্বল শহরে পড়ায় নাই, বরিশাল সরকারি মহিলা কলেজে পড়িয়েছেন, সেখানে প্রত্যেকটা টিচার অনেক ভালো। হারিস তোমার অনেক প্রাইভেট পড়তে হবে না, স্যাররা তোমাকে অনেক ভালোবাসবে। সত্যি আমি আমার কলেজের প্রতি কৃতজ্ঞতা, এবং যে মানুষটা আমাকে হাত ধরে ওইখানে নিয়ে গেছে, সবার কাছে দোয়া চাই, আমার চাচুর জন্য দোয়া করবেন, তাদের স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। সকাল থেকে সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কেন ডাক্তার হতে চাও। ছোটোবেলায় আমার আম্মু গর্ভপাতজনিত কারণে খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমি যখন রাস্তা থেকে হেঁটে আসি, আমার বাড়ির কাকিরা বলছিল ওর মা তো মারা গেছে।
আমি বাসায় এসে দেখি আম্মুর প্রচুর ব্লিডিং হয়েছে, আম্মু প্রচুর অসুস্থ, আম্মুর আরও এ নেগেটিভ রক্ত যেটা রিয়ার রক্ত আপনারা জানেন পাইনি। আইসিইউতে ছিল 6 ঘন্টায় 15,000 টাকা হয়েছিল। সকালবেলা মাকে বাড়ি নিয়ে আসছে, কারণ আরও 6 ঘন্টা রাখলে আরও 15,000 টাকা হবে। সেই 15,000 টাকা কীভাবে দেব, সেই চিন্তায় ছিলাম আমরা। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর যে আমার বাবা মাকে একটা কুল দিছে। আমার আম্মু আমার আব্বু কোনোদিন বলতে পারবে না যে তাদের ছেলে নাই। একটু আগে আমি আমার বাবাকে জিজ্ঞেস করি, আব্বা তুমি কি খুশি হয়েছো? বলে এই 2 দিনে 1 কাপ চায়ের টাকাও আমার দেওয়া লাগে না মনু। আমার সবাই ডাক্তারের বাবা বলে, এখন আমি মারা গেলেও কোনো দুঃখ নাই। কিন্তু আমি আপনাদের কাছে বলি, আমাকে যারা দেখবেন সবার কাছে বলি, আমার আব্বাকে আমার আম্মাকে আল্লাহ যেন দীর্ঘ জীবন দান করেন। আমি যেন বলতে পারি, আব্বা তুমি খালি মসজিদে যাও, তুমি খালি টাকা নাও, বাজার করো, অনেক কষ্ট করছো আব্বা, আমি আসছি। এই কথাটা যেন আমি আমার আব্বাকে বলতে পারি। আপনারা দোয়া করবেন। আর কোনো অসচ্ছল মানুষ আসলে খুব বড় জায়গায় যেতে পারে, কারণ অনেক মানুষ আছে তাদের কাইন্ড হার্টেড সাহায্য করে। কিন্তু আমি বলবো যে সবাই দোয়া করবেন, দোয়াটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলছে যে দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে। এবং আমি যে উক্তির উপর বিশ্বাস করে পড়াশোনা করেছি সেটা হচ্ছে, তুমি শুধু চেষ্টা করো, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। পবিত্র কোরআনে বলা আছে, আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন। আপনারা দোয়া করবেন আমি যেন আরও 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 বড় হতে পারি। এবং আমার চাচ্চুর আদর্শ, যদি কোনো গরিব মানুষ আসে তার ভিজিট নেওয়ার তো দূরের কথা, তাকে তুমি ঔষধের টাকাটা পর্যন্ত দিয়ে দেবা। এবং সবাই বলে হয়তো আমার এইম ইন লাইফ এইটা, আমার এইম ইন লাইফ সেইটা, কিন্তু আমি একদম বদ্ধপরিকর রমজান মাসে বলতেছি, আমি যদি কোনোদিন বড় হই, আমার মতো কোনো হারিসা তার মায়ের চিকিৎসার জন্য কান্না করবে না। ইভেন আমি ওয়াদাবদ্ধ। ডাক্তারদের সম্পর্কে সমস্ত ভুল ধারণা আমি মুছে দিতে চাই। খুব বড় একজন ডাক্তার হতে চাই, ভালো একজন ডাক্তার হতে চাই। সমস্ত গরিব মানুষ যেন আমার কাছে যায়, এই কামনায়। আমার মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি। এইবার আমি 6 মাস আগে এই ঘর দুয়ার সব রাখে আমি মেয়েরে নিয়ে বরিশাল চলে গেছি নভেম্বরের 1 তারিখে। ডিসেম্বরের 2 তারিখে ওর কলেজ পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ানোর পরে আবার চিন্তা করছি বাড়ি আসবো, তাই ওই পরীক্ষা দেওয়ার পর বাড়ি এলে লেখাপড়া হইবে না। ওর আব্বাই অনেক কষ্ট করে চাউল পথ কিনে নিয়ে যাইতো। ওর কাকা মাস গেলে বেতনের এই যে ঘর ভাড়ার টাকাটা উনি দিত ওর ছোটো কাকায়। ওর ছোটো কাকায় না থাকলে আমি মেয়েদের এই পর্যন্ত না আনতে পারতাম না। ওর কাকারাই আমার এই পর্যন্ত সাহায্য করে নিয়ে এসে, নাইলে আমার 4টা মেয়ে, বাপে একটু রিক্সা চালায়, আমি পারতাম না। আপনাদের দর্জনার দোয়া এই পর্যন্ত আসছে। এখন মেয়ে মেডিকেলে চান্স পাইছে। এখন কাকারাও টেনশন আছে, আমরাও টেনশনে আছি যে মেডিকেলে তো চান্স আল্লাহই দেশে। ও চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। পৌষ মাসের শীতে বরফের মতন হয়ে গেছে। আমি একটা কম্বল পেঁচাইয়ে নিয়ে তারপর বসে রয়েছি। কই পর রাত্র 2টা বাজে, এখন ঘুমা, কয় না মা আমার পড়া শেষ হয় নাই, কালকে কোচিংয়ে পরীক্ষা আছে। তারপরে এরকম করে পড়াই নিয়ে আসছি, আল্লাহই দিছে। এখন সামনে ধরেন ভর্তি আসা যাওয়া, আল্লাহ কীরকম কী চালায় আমি বলতে পারি না, আমি আর বলতে পারবো না। বড়টা মাস্টার্সে পরে, মেজরটা ডিগ্রি 2nd ইয়ারে উঠছে, 1st ইয়ারটা। আর এই 3য়টা গোল্ডেন এ প্লাস পাইছে 1133 নম্বর মহিলা কলেজ, উমেন্স কলেজে। আর তারপরে আমি এই দারিদ্র বিবেচনা এসে এই শ্রম দিয়ে রিক্সা চালাইয়ে মেয়েদের লেখাপড়া করাইছি। আমার মানে ঘায়ের শ্রম দিয়ে আমি কিভাবে কি করব আমার নিজের বলতে পারি না। খুব অসহায়, মানে খুব কষ্টের ভিতরে জীবনযাপন কাটাইতেছি। রাজশাহী মেডিকেলে ওকে চান্স পাইছে। এখন ওরে কিভাবে কি ভর্তি করাবো, কিভাবে কি করবো, সেটা আমার অর্থনীতির দিক দিয়ে আমি খুব দুর্বল, পারতে আসি না এই অবস্থায়। এখন মাননীয় প্রধানমন্ত্রী সে যদি আমার আর্থিক অবস্থায়, সে যদি একটু আপনার আর্থিক সমস্যা একটু খেয়াল সহায়তা করে, তাহলে আমি খুব খুশি হব।